4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 13 জুন বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে। ভবনের উচ্চতা বৃদ্ধির জন্য বারবার ড্যাব সংশোধন নয়, বরং বাস্তবায়নে মনোযোগ দেওয়ার তাগিদ নগরবিদদের। অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের জন্য উইদাউট এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। উত্তরাঞ্চলে বিনিয়োগ টানতে সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরের তাগিদ। টার্মিনালে বেড়েছে নানা সুযোগ সুবিধা। এবং সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, ঘরের মাঠে জয় পেতে মরিয়া হামজা জামাল ভূঁইয়ারা। প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যা 7:30টায় তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এই পুরস্কার দেয়া হবে। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া 13 জন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ঢাকার নগরায়ন কতটুকু পরিকল্পিত? প্রশ্নটি আসতেই চোখের সামনে ভেসে ওঠে অগোছালো একটি শহরের ছবি, যা প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বিস্তৃতি লাভ করছে চারপাশে। অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরকে নাগরিক বান্ধব করতে 2016 সালে নেওয়া হয় টেকসই উন্নয়ন পরিকল্পনা ড্যাব। রাজুকের এই প্রকল্প 2022 সালের সংশোধনের পর ফের আলোচনায় এর নিয়মকানুন এবং বিধিবিধান। 2035 সাল পর্যন্ত মেয়াদ থাকলেও আবারও সংশোধন হচ্ছে ড্যাব। তবে মাঠ পর্যায়ের বাস্তবতাকে এড়িয়ে কাগজ কলমের সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন দিয়ে কতটুকু সফল হবে এই পরিকল্পনা, জানাচ্ছেন মাঝারি মন। বৈশ্বিক নগরায়নের সমুদ্রে ঢাকা যেন ঝুঁকিপূর্ণ ঢেউয়ের শহর। মেগাসিটি হয়েও স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি অতি নগণ্য। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই অপরিকল্পিত নকশায় বিস্তৃত হচ্ছে ঢাকা, যে কারণে বছর জুড়েই ঘটে নগরকেন্দ্রিক দুর্ঘটনা। কখনো ছোট অগ্নিকাণ্ড রূপ নেয় মৃত্যু আয়োজনে, আবার কখনো হঠাৎ করেই হেলে পড়ে সুউচ্চ ভবন। এ সমস্ত ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির সংখ্যাও দিন দিন বাড়ছে। ঘটনার পর কিছুদিন আলোচনা, সমালোচনা, অভিযান, তোড়জোড় শুরু হলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের নজির নেই। ঢাকার নগরায়ন নিয়ে কথা উঠলেই সামনে আসে রাজুক। ঢাকাকে বাসযোগ্য করতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব তৈরি করে সংস্থাটি। লক্ষ্য 2035 সালের মধ্যে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা। তবে শুরু থেকেই পরিবেশ রক্ষা, ভবনের উচ্চতা, সাশ্রয়ী আবাসন, আইনগত সমস্যা ও অপর্যাপ্ত তথ্যপত্রের জটিলতায় পড়েছে ড্যাব। 2016 সালে প্রণয়ন করা এই ড্যাব 2022 সালের পর চলতি বছরেও সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। গেল বছরের সেপ্টেম্বরে রাজুক চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নগর স্থপতি সহ 8 সদস্যের ড্যাব ও বিধিমালা সংশোধন বিষয়ক কারিগরি কমিটি গঠন করা হয়। এর 2 মাস পর ওয়েবসাইটে সাধারণ মানুষের জনমত নিয়ে সংশোধন প্রতিবেদন পাঠানো হয় গৃহায়ন ও গণপূর্তে। আর গেল জানুয়ারিতেই ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর খসড়ার যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠন করে মন্ত্রণালয়। সংশোধনীতে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষা ও ভবনের উচ্চতা বৃদ্ধি। সবশেষ সংশোধনীর খসড়া এপ্রিলে তোলা হয় উপদেষ্টা পরিষদে। সেখান থেকে আরও যাচাইয়ে ফের পাঠানো হয় রাজুকের কাছে। জানা গেছে, বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা শেষে চলতি মাসের শেষ সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে রাজুক।
ড্যাব বাস্তবায়নের মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়ে রয়েছে অনেক রকমের প্রশ্ন। সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের মধ্যেই ঘুরপাক খায় এই নিয়ম নীতির বিভিন্ন বিধিমালা। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী সহ এর আশপাশের নগরায়নের বাস্তব চিত্র উপলব্ধি করে যত দ্রুত সম্ভব দায়িত্বশীল কার্যকরী ভূমিকা গ্রহণের বিকল্প নেই। ঢাকা শহরের একটু বাইরে চলে যান, সেখানে দেখবেন যে এখানে ড্যাপের আর কোনো প্রয়োগ নেই। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়। পারদর্শী ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সংশোধনের দাবি জানিয়ে রিহ্যাব বলছে, বাস্তবায়নের সহযোগিতা করতে চায় আবাসন খাতের এই সংগঠন। যে ড্যাপটা আমাদের করে দিবে, আমরা যেটা চাচ্ছি, মানে রিহ্যাব প্লাস বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, আমরা যেটা চাচ্ছি সেইটার ব্যাপারে আমার স্পেসিফিক বক্তব্য হলো যে এটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য উইদাউট এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন একার পক্ষে সম্ভব নয় মন্তব্য করে ড্যাপের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো সহ নগরবাসীকে সেবা দেয়া প্রতিটি সংস্থারই সম্পৃক্ততা প্রয়োজন। সকল সংস্থার দায় দায়িত্ব এই ড্যাপের ভিতরে নির্ধারণ করা আছে। সো এই বাস্তবায়ন প্রক্রিয়া যদি সংস্থা তার নিজের দায়িত্বটা প্রতিপালন করে, হয়তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটা খুব বেশি অগ্রগতি হবে। মাঝার ইমন, এখন, ঢাকা। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার এখনই মোক্ষম সময় বলে মত অর্থনীতি ও যোগাযোগ বিশ্লেষকদের। সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাও। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক প্রয়োজনে নির্মিত হয় সৈয়দপুর বিমানবন্দর। এক সময় পর্যন্ত পরিত্যক্ত থাকলেও 1979 সালে শুরু হয় যাত্রীবাহী বিমান চলাচল। এরপর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে দেশি ও বেসরকারি 4টি এয়ারলাইন্স। ঢাকার পাশাপাশি এখন সৈয়দপুর থেকে সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে। এতে ব্যবসা বাণিজ্য যেমন সহজ হয়েছে, তেমনি পর্যটকদের জন্য সুবিধা বেড়েছে কয়েক গুণ। 2017 সালে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেয়া হয়। লক্ষ্য ছিল ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সহজ বাণিজ্যিক যোগাযোগ। কিন্তু 2019 সালে ফিল্ড বুক সম্পন্ন হলেও 912 একর জমি অধিগ্রহণের কাজ এখনও শুরু হয়নি। বিমানবন্দর আন্তর্জাতিক হলে 6000 ফুটের রানওয়ে উন্নীত হবে 12000 ফুটে। এর ফলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটি হলে একদিকে যেমন ব্যবসার পরিধি বাড়বে, অন্যদিকে পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ। যদি চিকিৎসা পারপাসে বা অন্য কোনো পারপাসে যদি কেউ এখান থেকে যেতে চায় দেশের বাইরে, আমি থাইল্যান্ডের কথা বলতেছি, মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মিডল ইস্টের অন্য যে কোনো জায়গায়, যদি এই সুযোগটা এখান থেকে করে দেওয়া যায় তাহলে এখানকার জনগণের অনেক সুবিধা হবে। রংপুর বিভাগে কর্মসংস্থান সৃষ্টির মূল মাধ্যম দেশি বিদেশি বিনিয়োগ। উত্তরা ইপিজেডের মাধ্যমে কিছু বিদেশি বিনিয়োগ হলেও তা যথেষ্ট নয়। বিশ্লেষকদের মতে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হলে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যখন চাই, তখন নানাবিধ সমর্থিত অসমর্থিত কথাবার্তা শুনতে পাই যে এটি প্রতিবেশী দেশের প্রভাবে এখানে এই বিমানবন্দরটা আন্তর্জাতিক বিমানবন্দর হয় না। ফলে আমরা মনে করি যে সেই চাপগুলোকে উপেক্ষা করবার এখনই সময়। এই চাপ উপেক্ষা করে এই সময়ই আসলে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। ভৌগোলিক অবস্থান চিন্তা করে পাশে আমাদের নেপাল, ভুটান কিংবা পাশে ইন্ডিয়া, তো সেই যদি আমরা হাব চিন্তা করি, সেখানে কিন্তু সৈয়দপুর চমৎকার একটা পজিশন, যেখানে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হলে কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে অন্য দেশেরও কিন্তু এখানে হাব হিসেবে তারা ব্যবহার করতে পারে তাদের প্লেন ওঠানামার জন্য। বিডাও উত্তরাঞ্চলে বিদেশি বিনিয়োগের বিষয়ে আশাবাদী। সেজন্য সৈয়দপুরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার তাগিদ কর্মকর্তাদের। যেহেতু এই এরিয়া থেকে, এই অঞ্চল থেকে সিপোর্ট অনেক দূরে, এবং আমরা মনে করি যে এটা যদি এখান থেকে যে কার্গো যে প্লেনগুলো যদি বিমান এখানে যে পণ্য তৈরি হয় সেটা ডেস্টিনেশনে রপ্তানিতে, এটা আমি মনে করি যে দ্রুত রপ্তানির ক্ষেত্রে এই এয়ারপোর্টটি জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
গেল কয়েক বছরে সৈয়দপুর বিমানবন্দরের যাত্রী সেবায় এসেছে পরিবর্তন। টার্মিনাল ভবন আধুনিকায়ন, লাগেজ বেল্ট স্থাপন সহ নানা সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। এখন ফেরা প্রসঙ্গ। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন উত্তরবঙ্গের কর্মজীবী মানুষেরা। সিরাজগঞ্জের বিভিন্ন মোড় এবং বাস কাউন্টারেও বেরোচ্ছে ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন এখন পর্যন্ত কোনো হয়রানির অভিযোগ পাওয়া গেছে কিনা? শম্পা, প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফিরছে উত্তরবঙ্গের মানুষ। পাশাপাশি সিরাজগঞ্জের যেগুলো কর্মজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু সিরাজগঞ্জের যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের এই যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের কড্ডার মোড়, হাটিকুঙ্গুল মোড়, এই মোড়গুলোতে কিন্তু যারা ঢাকায় ফিরছেন তাদের কিন্তু সংখ্যা আমরা সকাল থেকেই খুব বেশি দেখেছি। আমরা ভোর থেকে এই মহাসড়কে রয়েছি এবং যারা মূলত অগ্রিম বাসের টিকিট কেটে রেখেছে তারা খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু ঢাকার দিকে যাচ্ছেন। তবে আসলে যাদের টিকিট অগ্রিম কাটা নেই তাদেরকে আমরা এই মহাসড়কে ভোর থেকে দেখেছি যে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করতে। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো রয়েছে যাত্রীবাহী বাস, সেগুলো সংখ্যা মোটামুটি কিছুটা ঈদের পরে বেড়েছে। আজ সকাল থেকেই সংখ্যা কিছুটা বেড়েছে। তবে যে গুলো লোকাল বাস রয়েছে, যেগুলো এই বিভিন্ন মোড় থেকে যাত্রী তারা উঠিয়ে ঢাকার দিকে নিয়ে যায়, সেই পরিবহনগুলোর সংখ্যা কিছুটা কম রয়েছে। যে কারণে আসলে দীর্ঘ সময় অপেক্ষা করে যারা ঢাকার দিকে ফিরছেন তাদের আসলে গাড়ি না পাওয়ার কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের যে বাড়তি ভাড়া কিংবা যাতায়াতের যে ভোগান্তি সেরকম কিন্তু অভিযোগ আমরা তাদের কাছ থেকে পাইনি। তারা যেটি বলছেন যে আসলে গণপরিবহনের সংখ্যা কম থাকার কারণে তাদের আসলে কিছুটা ভোগান্তি হচ্ছে, দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থেকে তারা বাস পাচ্ছে না। তবে এবার যেহেতু লম্বা ছুটি, যে কারণে যারা বাড়ি ফিরেছেন তারা আস্তে ধীরেই ঢাকা যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আসলে ঈদের আগে এই মহাসড়কে যে ভোগান্তি নিয়ে উত্তরবঙ্গের মানুষ বাড়ি ফিরেছেন, তবে ফেরার পথে কিন্তু আসলে তেমন ভোগান্তি হবে না, যেহেতু ছুটিটা একটু লম্বা, যে কারণে তারা স্বাচ্ছন্দ্যেই ঢাকায় ফিরতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত মহাসড়কে যাত্রীদের চাপ পড়েনি। তবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার কিন্তু এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়বে। পাশাপাশি ঢাকায় ফেরা যে মানুষগুলো রয়েছে তাদের চাপও কিন্তু এই মহাসড়কে বাড়বে বলে আমাদেরকে পরিবহন সংশ্লিষ্ট জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বাড়ি ফেরা মানুষ যাতে কর্মস্থলে যোগ দিতে পারে কোনো ভোগান্তি ছাড়া, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নজরদারি রয়েছে এবং পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন যে কাউন্টার গুলো রয়েছে সেই কাউন্টার গুলোতে তারা যাচ্ছেন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। তো সম্পা, উত্তরবঙ্গের এই মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন উত্তরবঙ্গের মানুষেরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনো কেন পুরোপুরি কার্যকর হয়নি, এমন প্রসঙ্গে শিল্প উপদেষ্টা জানালেন আগের সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বর্তমান সরকার চামড়া শিল্পের উন্নয়নে কাজ করছে, তবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই সিইটিপি উন্নয়ন কাজে গতি ফিরবে বলে আশা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। গত 2 বছরের তুলনায় 15 লাখ পিস কম লক্ষ্য ধরে এবছর 85 লাখ থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এবছর কোরবানি কম হওয়াতে এবং চামড়া নষ্ট হওয়ায় বর্তমান লক্ষ্যমাত্রা থেকেও আরও 15% কম কাঁচা চামড়া সংগ্রহের শঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে কোরবানি ঈদের তৃতীয় দিন সাভার বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা। কারখানা ছাড়াও বহুল আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি পরিদর্শন করেন তিনি। আলোচনায় বসেন সকল পক্ষের সাথে। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়দেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম পত্রের মাধ্যমে, এবং তেনারা কিন্তু
মাইকিং করে এই বিষয়টাকে এনশিওর করেছে এবং সেই কারণে গত কয়েক বছরের মতো ঢাকার বাইরে চামড়া ভিতরে ঢুকানোর কোনো পিড়াপিড়ি লক্ষ্য করা যায়নি। চামড়া কিউরিং এর জন্য, চামড়ার প্রিজার্ভেশনের জন্য যে লবণ সরবরাহ যেটা করেছে, এটা এই সরবরাহের কারণে আমরা 3 মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ রাখা যায়, যেটা আমাদের ট্যানারি শিল্পে এবং সিটিপিতে খুব হেল্পফুল হবে আর কি। এ সময় শিল্প সচিব জানান সিটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। 2-3 মাসের মধ্যে সিটিপি নিয়ে কাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি। সিটিপির যে অবস্থা, আসলে চাইনিজ যারা করে দিয়ে গেছিল, এটা একটা ফল্টি ডিজাইন, সেইটাকে আমরা চালু যেহেতু অন্যান্য আমাদের কুরবানির সময় বড় আকারে আমাদের চামড়া আসে, এটা চালু রাখছি আমরা। এটা আসলে এখন পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলত আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। গত সরকারের আমলেও সিটিপি নিয়ে অগ্রগতি কেবল কাগজে কলমে। প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের অগ্রগতি কতটুকু। এমন প্রশ্নে শিল্প উপদেষ্টা বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই, বর্তমান সরকার কাজ করার চেষ্টা করছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। আপনার 17 সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না, আপনারা 17 সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সিটিপির উন্নয়নে কাজ দ্রুত হবে। ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এখন পর্যন্ত সব মিলিয়ে রাজধানীতে প্রায় 7.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই চামড়া শিল্পকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয়। তবে তখন থেকেই এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি শতভাগ প্রস্তুত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। তবে শিল্প মন্ত্রণালয় বলছে, আগামী 2 মাসের মধ্যেই এই সিটিপিটিকে শতভাগ প্রস্তুত করা হবে। তবে ট্যানারি মালিক যারা আছেন তারা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সিউল আহমেদ, এখন, সাভার। অনিন্দ্য সুন্দর বিশাল জলার বন সিলেটের রাতারগুল। ঈদ পার্বণে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রে জড়ো হন হাজার হাজার মানুষ। জলে ভাসা রাশি রাশি রাতা গাছ ও বিরল প্রজাতির প্রাণী দেখে মুগ্ধতার আবেশে পর্যটকদের চোখে মুখে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, নিরাপদ সড়ক ও পর্যটন সুবিধা বাড়ানো দরকার। আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। নীল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত হাওর, আর হাওর পেরুলেই মিঠা পানির বন। জলের উপর ভাসমান সারি সারি রাতা গাছ। প্রকৃতির এমন অকৃপণ দৃশ্যে ভরপুর এশিয়ার বৃহৎ মিঠা পানির জলার বন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল। ঈদের ছুটিতে ভ্রমণ পিয়াসুরা নৌকায় করে এমন বিরল দৃশ্যের দেখা পেতে প্রতি বছরই ছুটে আসেন এই জলার বনে। দেশ বিদেশে ঘুরেও রাতারগুলের মতো এমন ব্যতিক্রমী সৌন্দর্যের দেখা সচরাচর কমই মেলে বলে দাবি করছেন দর্শনার্থীরা। রাতারগুলটা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এইটা দেখি নাই, এইটা প্রথম। এত পানি হওয়া সত্ত্বেও গাছগুলো একদম খুব সুন্দরভাবে ছায়া দিচ্ছে, বড় হচ্ছে। প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ওগুলো আমরা উপভোগ করতে চাই, সেজন্য আমরা চাই যে একটু এদিকে আসতে, এবং তখনই মনের মধ্যেই কাব্যিক বলেন, সাংস্কৃতিক বলেন, গান বাজনা সব কিছু মনে অটোমেটিকলি চলে আসে। আমি পরেও এসেছি আজকে সবুজ রঙের, প্রকৃতিতে বিলীন হওয়ার জন্য এসেছি আমি। রাতারগুলের চারিদিকে ঘন জঙ্গল, রয়েছে নানা প্রজাতির বিরল প্রাণী। মাঝিদের কণ্ঠে শোনা যায় মাটির গান। শত শত কিলোমিটার দূর থেকে ছুটে আসা দর্শনার্থীরা হন বিমোহিত। এমন পরিবেশে ভ্রমণ হয়ে ওঠে বিনোদনে পূর্ণ, বাড়িয়ে তোলে অন্যরকম আনন্দ।
ও প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা পীড়িত বালা না সখী তুরা প্রেম করিও না। তবে পর্যটন স্পটে প্রবেশের সড়ক, নৌকাঘাটের ব্যবস্থাপনা সহ ভ্রমণ সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেটা প্রথমত দরকার। রাস্তাটা একটু খারাপ, এটা বলতেই হয়। পর্যটন এলাকার রাস্তা আরো ভালো হওয়া প্রয়োজন। কেউ তুলছেন শখের বসে ছবি, কেউ বা মনের সুখে গাইছেন গান। সিলেটের রাতারগুলি এসে এমন পরিবেশই দেখা গেল। আসলে প্রকৃতির সকল সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এই সিলেটের রাতারগুলে। বিরল এই বনের সৌন্দর্য যেমন বেড়েছে এই বর্ষায়, তেমনই বেড়েছে পর্যটকের আনাগোনা। সবাই চাচ্ছেন সিলেটের এই রাতারগুল স্পটে আসতে যে সড়ক রয়েছে সেই সড়কের যোগাযোগ ব্যবস্থা যেন আরেকটু ভালো করা হয়। সন্দীপন শুভ, এখন রাতারগুল, সিলেট। দেশে করোনা সংক্রমণ আবারও শুরু হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা। গত 9 দিনে দেশে 42 জন কোভিড আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে 4 ডোজ টিকা নিয়েছে এমন ব্যক্তিও রয়েছে। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। টিকার 4টি ডোজ নেবার পর 80 বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে হবে ভাবেননি এই নারী। নিউরো জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর কোভিড শনাক্ত হয় তার। পরে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিয়ে অক্সিজেন নির্ভরতা কমেছে তার। নিউরো সমস্যা ছিল, এর সাথে এই করোনা বার্ধক্যজনিত 80-র উপরে বয়স, তো এখন অবস্থা ভালোর দিকে। ডিএনসিসিতে ঈদের মধ্যে শনাক্ত 16 জনের 3 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যাদের ইতিপূর্বে টিকা নেবার পাশাপাশি রয়েছে অন্য শারীরিক জটিলতা। 24 জুন থেকে 25 সালের 3 জুন পর্যন্ত কোভিডে মৃত্যু শূন্য ছিল বাংলাদেশে। দীর্ঘ 1 বছর পর একজনের মৃত্যু ও গত 9 দিনে 42 জনের আক্রান্ত হবার খবর দুশ্চিন্তা বাড়িয়েছে। এখন আবার একটু কোভিডের প্রাদুর্ভাব বেড়েছে। গত 1 মাসে আমাদের এখানে 16 জন রোগী রিপোর্ট করেছে, এর মধ্যে 6 জন রোগী আউটডোর ট্রিটমেন্ট পেয়ে যে বাসায় চলে গেছে। 10 জন ভর্তি হয়েছে, 10 জনের মধ্যে 7 জন সুস্থ হয়ে বাসায় চলে গেছে। আমাদের এখানে কোনো মর্টালিটি নাই। আর 3 জন বর্তমানে আমাদের আইসিইউতে 3 জন পেশেন্ট ভর্তি আছে। তবে ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলছেন, কোভিডের নতুন 2টি ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি করবার ক্ষমতা কম। সামগ্রিকভাবে যেহেতু এটা ট্রান্সমিসিবিলিটি বেশি বা দ্রুত ছড়িয়ে পড়ছে, এই জন্য লোক সংখ্যায় বেশি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং যত বেশি আক্রান্ত হবে তত বেশি মানুষের লক্ষণগুলি প্রকাশ পাবে এবং নিউমোনিয়ার সংখ্যা বাড়বে। এটা একটা সমস্যা। একটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা একেবারেই যেহেতু ভেঙে পড়ে নাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটাকে একটা পূর্ণমাত্রায় একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ার মতো কোনো সম্ভাবনা আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে একদিনে 6 জন সহ চলতি বছরেই কোভিডে প্রাণ ঝরেছে 65 জনের। এরপর থেকে বাংলাদেশেও এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছিল, যার মধ্য দিয়ে সম্প্রতি একজন মারাও গেছে। কিন্তু যারা এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন তারা কোনো না কোনো রোগে আক্রান্ত বা বয়স্ক ব্যক্তি। তাই বয়স্ক এবং রোগে ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। সুনামগঞ্জের বাজারে চাষের মাছের সংকটে বেড়েছে দাম। কেজি প্রতি 20 থেকে 25 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এছাড়া বাজারে সংকট রয়েছে দেশীয় মাছের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ওয়েসখালী মাছ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। লিপসন, মাছের এমন সংকট নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন এবং কবে নাগাদ আসলে এই সংকট কাটতে পারে? তন্ময়, শুরুতে যদি বলি, আমরা কিন্তু আজকে সকালে কিন্তু সুনামগঞ্জে সবচেয়ে বড় যে মাছের বাজারটি রয়েছে, অর্থাৎ ওয়াইজখালী মাছের বাজার এসেছে। এখানে পুরো বাজারটি কিন্তু আমরা আসলে মূলত ঘুরে দেখেছি। বিশেষ করে যদি বলি, এই বাজারটিকে কিন্তু আসলে মূলত পুরো জেলার মাছের ভান্ডার হিসেবে এই বাজারটি আসলে বেশ পরিচিত। বিশেষ করে যদি বলি, এই বাজারে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা দেখেছি গাড়িপথে কিন্তু আসলে যে চাষের মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু আসলে এই
বাজারটিতে আসে, যার ফলে কিন্তু এই বাজার থেকে এখান থেকে অর্থাৎ খুচরা যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই বাজার থেকে মাছ কিনে কিন্তু জেলার প্রান্তিক পর্যায়ে যে কিংবা গ্রাম পর্যায়ে যে বাজারগুলো রয়েছে হাট বাজারে কিন্তু মাছ বিক্রি করেন। বিশেষ করে আমরা যদি বলি গত 2 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের মাছের বাজারগুলোতে মাছের একটি তীব্র সংকট তৈরি হয়েছে, যার ফলে কিন্তু মাছের দামও বেশ চড়া। বিশেষ করে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত শনিবারে আসলে সারা দেশে ঈদুল আজহা পালিত হয়েছে, তারপর থেকে কিন্তু আসলে মূলত সরকারি ছুটির সাথে সাথে কিন্তু এখানকার যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন কিংবা দূর দূরান্ত থেকে যে গাড়িপথে যে মাছগুলো আসতো সেটি কিন্তু আসলে এই বাজারটিতে আসছে না, যার ফলে কিন্তু মাছের একটি সংকট তৈরি হয়েছে। তার পাশাপাশি কিন্তু দামও বেশ চড়া। পাশাপাশি দেশীয় মাছের কথা যদি বলি, যেহেতু এখন সুনামগঞ্জের 137টি হাওড়ই কিন্তু আসলে পানিতে পুরো হাওড় তার পুরনো যে রূপ সেটি কিন্তু ফিরে পেয়েছে, তারপরে কিন্তু আসলে দেশীয় যে মাছ সেটি আসলে বাজারে উঠছে না, যার ফলে দেশীয় মাছেরও একটি সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে যদি বলি আমরা ঈদের আগে যে মাছগুলো আসলে বাজারে 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু এখন 200 টাকার উপরে বিক্রি হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার ক্রেতারা কিন্তু অনেকটা আসলে বেকায়দার মধ্যে পড়েছেন। তবে বিশেষ করে আজকে সকালে আমরা বাজারে এসে মাছের দরদাম সম্পর্কে কিন্তু মূলত জেনেছি। বিশেষ করে যদি বলি প্রতি কেজি তেলাপিয়া কিন্তু আমরা দেখেছি 190 থেকে 200 টাকা, পাঙ্গাস যদি বলি 200 থেকে আসলে 210 টাকা। পাশাপাশি কার্পু তেলাপিয়া যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া। দেশীয় মাছের কথা যদি বলি আমরা দেখেছি প্রতি সারা বছরই কিন্তু বাজারগুলোতে আসলে দেশীয় মাছের একটি সংকট থাকে। তবে যেহেতু এখন হাওড়ে পানিতে আসলে টুইটুম্বর এখন কিন্তু দেশীয় মাছ বাজারে ওঠার কথা থাকলেও কিন্তু আসলে সেই পরিমাণে মাছ উঠছে না। যে স্বল্প পরিমাণে মাছ আসলে বাজারে আছে সেটারও দাম অনেকটা বেশি। দাম সম্পর্কে আমরা মূলত যদি বলি চিংড়ি প্রতি কেজি কিন্তু 700 থেকে 800 টাকা কেজি ধরে, ট্যাংরা যদি বলি সেটি 650 থেকে 700 টাকা কেজি ধরে। পাশাপাশি গাগট মাছের কথা যদি বলি সেটি কিন্তু 700 থেকে 800 টাকা কেজি ধরে আসলে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ চাষের মাছ কিংবা দেশীয় মাছ দুটিরই দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এখন ঈদুল আজহা পরেই কিন্তু আসলে মাছের একটি সংকট তৈরি হয়েছে, গাড়িপথে মাছ বাজারে আসছে না, যার ফলে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে সপ্তাহখানেক পর যখন আসলে মূলত সরকারি ছুটি শেষ হবে, পাশাপাশি গাড়িপথে আবার বাজারগুলোতে মাছ আসবে, তারপরেই কিন্তু আসলে মূলত বাজারগুলোতে মাছের সংকট কেটে যাবে, দামও কিছুটা কমে আসবে। তন্ময়। কক্সবাজারের সেন্ট মার্টিন একসময় পরিচিত ছিল নারকেল জিঞ্জিরা নামে। সারি সারি গাছে শত শত নারকেল, যা শুধুই এখন স্মৃতি। কয়েক বছর ধরে ফলন না থাকায় বিপাকে চাষিরা। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ আর অবহেলাতেই এমন অবস্থা। আরো জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রাসেল। প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন, যাকে ডাকা হয় নারকেল জিঞ্জিরা নামেও। আগে দ্বীপের প্রতিটি কোণেই চোখে পড়ত নারকেল গাছের সারি। স্থানীয়দের মতে জেলেদের ক্লান্তি দূর করা ও বিশুদ্ধ পানির যোগান দিতে একসময় দ্বীপে লাগানো হতো নারকেল গাছ। সময়ের সাথে দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে সেই নারকেল গাছ, আর দ্বীপ পরিচিতি পায় নারকেল জিঞ্জিরা নামে। কিন্তু নারকেলের প্রাচুর্য আর নেই। গত 3 দশক ধরে 80% গাছেই নেই কোনো ফলন। যেখানে এক একটি গাছে 200 থেকে 300টি নারকেল বা ডাব হতো, সেখানে এখন গড়ে মিলছে মাত্র 20 থেকে 30টি। সাদা একটা ফুক আছে গাছের মধ্যে, সেজন্য ধরে নাকি গাছটা আগে ছিল, গাছ পেরেছিল, এখন একটা কালো হয়ে গেছে। গাছটা কালো হওয়ার কারণে নারকেল ধরে নেই। আগে মনে করেন একটা গাছের মধ্যে ফেলাই দিলেও 150টা ডাব অবশ্যই বাইরে হইতো। কি আর আগে তো বলতে হয় না, মনে করো 200-500 লামাইতে কোনো ব্যাপারও না। এখন এর মধ্যে 2টা, 1টা, 3টা, 4টা, 5টা এ ধরনের। 3-4 বছরের মধ্যে তো অল্প অল্প ধরতো, এখন তো ধরে নেই। 3 বছর পর্যন্ত হয়েছে ওই রোগটা এসে গাছের মধ্যে একটা হালি রোগ, ওই যে হালি রোগটা আসার কারণে ফল আসতেছে না এখন। কৃষি বিভাগের তথ্য অনুসারে 5 বছর আগেও দ্বীপে ছিল 15,000 ফলনশীল গাছ, এখন তা কমে দাঁড়িয়েছে 12,000-এ। অধিকাংশ গাছ পুরানো হওয়ায় ও নিয়মিত পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া রোগস হোয়াইট ফ্লাই নামে এক ধরনের সাদা মাছির আক্রমণে গাছে ফলন কমছে বলে জানান কৃষি কর্মকর্তা। বয়স্ক যে গাছগুলোতে বেশিরভাগ গাছে আমাদের ফল খুব কম, কোনো গাছে ফল নাই বলে চলে। এই পিছনের কারণ হিসেবে যেটা আমরা সরাসরি যেটা দেখলাম, সেক্ষেত্রে যেটি প্রথমে মনে হচ্ছে যে এখানে আমরা একটা পোকার আক্রমণ দেখেছি পাতায়, যেটাকে রোগস হোয়াইট ফ্লাই বলছে। এই পাতাটা তারা এই পোকাগুলো পাতার রস চুষে খেয়ে নেয়, যার ফলে আর গাছে ফটোসিনথেসিস না হওয়ার কারণে তার গাছে দুর্বল হয়েছে এবং ফল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে।
কিছুদিন আগেও দ্বীপের নারকেল যেত কক্সবাজার সহ বিভিন্ন জেলায়। এখন স্থানীয় চাহিদা মেটানোই কষ্টকর। বাজারে নারকেলের দাম বাড়লেও লাভ পাচ্ছেন না চাষিরা। নারকেল জিঞ্জিরা নামটি এখন তাই হুমকির মুখে। অতি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হারিয়ে যাবে দ্বীপের ঐতিহ্য। এখন কক্সবাজার। নিউ ইয়র্ক সিটি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে টার্টল ব্যাক জু যেন প্রকৃতির এক রঙিন জানালা। জিরাফ, প্রজাপতি, বানর আর শতবর্ষী কচ্ছপ সব মিলিয়ে যেন এক জীবন্ত কল্পকাহিনী। শিশুদের হাসি আর প্রাণীদের কোলাহলে এখানে হৃদয়ে বাজে প্রকৃতির সুর। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জিরাফ, যেন তার দীর্ঘ গলা মাটির স্নেহ আর আকাশের বিশালতার সেতুবন্ধন। ধীরে ধীরে এগোয় সে, যেন সময় একটু থমকে গেছে। বাচ্চারা এগিয়ে গিয়ে হাত বাড়ায় আর সে নম্র ভরে গ্রহণ করে তাদের ভালোবাসা। কানে আসে পাখিদের কিচির মিচির, রঙের এক মহোৎসব। হলুদ, সবুজ, নীল, কমলা পাখিদের ডানায় আছে স্বাধীনতার গল্প, ডাকের মধ্যে শৈশবের সুর। প্রাণীকুলের রঙিন প্রজাপতি যেন প্রকৃতির জীবন্ত আর্ট গ্যালারি। তার ডানায় লাল, নীল, হলুদ আর কালোর নিখুঁত ছাপ যেন প্রকৃতি নিজেই এঁকেছে। টার্টলব্যাক শুধু পাখিদের আবাস নয়, এক জৈব রেনেসাঁ। প্রতিটি প্রাণীর আছে নিজস্ব গল্প। ঝুলে থাকা বানরের দল যেন এক কৌতুক নাটক। টার্টলব্যাক শুধু কোমল নয়, জঙ্গলের গর্জনও শোনা যায়। বনের ভাল্লুক, সিংহ, হায়েনা আর চিতাবাঘের নিঃশব্দ বিশ্রাম কিংবা শিয়ালের হাঁটাচলা সবই প্রকৃতির কঠোর ও কোমল দুই ধারার সাক্ষী। এক শতবর্ষী কচ্ছপ ধীরে ধীরে সময় বইয়ে বেড়ায়, পাশে বিশ্রামে ছোট বড় কুমির। এত চুপচাপ যেন জীবন্ত নিদ্রা। বাংলাদেশে ছাগল পরিচিত, কিন্তু আমেরিকায় শিশুদের কাছে বিস্ময়। কেউ আদর করে, কেউ ভয় পায় তার দুষ্ট চাহনিতে। পাশে গরু, যার শান্ত চোখে নির্ভরতার ছাপ। মোরগের ডাক ভোরের সুর তুলে। জ্ঞান, মজা আর প্রকৃতির সঙ্গে বন্ধনের এক অপূর্ব অভিজ্ঞতা দিতে পারে টার্টলব্যাক জু। যদি নিউ জার্সিতে এসে একটুখানি বিশ্রাম আর শিক্ষা দুটোই চান, তাহলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে এই জায়গাটি। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের বিক্ষোভ দমাতে নতুন করে 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত আরও 2000 ন্যাশনাল গার্ড যোগ দিচ্ছে বলে জানায় পেন্টাগন, যারা সবাই ফেডারেল কর্মকর্তাদের সহায়তা করবে। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেস শহরের অবৈধ অভিবাসীদের ধরতে মার্কিন ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নামেন হাজার হাজার অভিবাসী। আর তাদের দমাতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ। এদিকে ট্রাম্প প্রশাসনের এই কর্মকাণ্ডের বিরোধিতা করে আদালতে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। খেলার প্রসঙ্গ, আজ বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হামজা শমীদদের হাত ধরে বদলে যাওয়া দল নিয়ে এবার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও পূর্ণ 3 পয়েন্ট চায় লাল সবুজরা। খেলতে চায় ভয় ডরহীন ফুটবল। নতুন এই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুরও। আর জানাচ্ছেন শরীফ রোশন। এর আগেও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, তবে এবারের ম্যাচ একেবারেই ব্যতিক্রম। নতুন এক বাংলাদেশকে দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ঘরের মাঠে যে হামজা শমীদদের সমন্বয়ে লাল সবুজের দাপট দেখানোর পালা। সবশেষ 10 বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে পরাজিত সৈনিকের ভূমিকায় বাংলাদেশ। মাঝে দীর্ঘ সময় কেটে গেলেও সাক্ষাৎ হয়নি দু দলের। তবে দীর্ঘদিন পর এএফসির মূল মঞ্চে পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি দুই দেশ। এবার মহারণ শুরুর আগেই প্রতিপক্ষকে হুঁশিয়ারি বাংলার অধিনায়কের কণ্ঠে। নতুন কিছু দেখার অপেক্ষায় কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাও। We did very good things against India, especially as you are saying in terms of energy, intensity, a fearless team, very brave. But there are other points that we need to improve to actually target to be the best in this group, because there's no other option in order to get those 3 points. Of course we want to win.
That's the most important thing for us. Strong side হচ্ছে set piece আর build up. So আমরা কিভাবে chaos create করতে পারি এটা আজকে আলাপ করছি। এফসির বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প থেকে শুরু করে অনুশীলনে থাকলেও মূল ম্যাচে খেলা হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। তবে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমে হামজার অভিষেক গোলের যোগান দেন তিনি। হামজার সঙ্গে মাঝমাঠে সমিত সোম যোগ দেয় জামাল ভুঁইয়ার জায়গা কিছুটা অনিশ্চিতই বটে। তবে যতক্ষণ সুযোগ পাবেন লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে চান এই ক্যাপ্টেন। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, আমি খেলতে চাই. So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. সিঙ্গাপুর বাংলাদেশের র্যাঙ্কিং ব্যবধান 22। তবু ঘরের মাটিতে বাংলাদেশকে ফেভারিট মানছেন সিঙ্গাপুর অধিনায়ক। Bangladesh is also a good team, so I think we will prepare well. And hopefully we give Bangladesh a good fight. At the same time, hopefully Bangladesh also give us also a good game. র্যাঙ্কিংয়ে 56 ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাটিতে হারানো দলটি দেশের মাটিতে হামজার পর সমিত সোমের অন্তর্ভুক্তিতে আরও বেশি ভয়ঙ্কর বাংলাদেশ ফুটবল দল। এই জাতীয় স্টেডিয়ামের উজ্জ্বল ফ্লাডলাইটের মতোই নিজেদেরকে উদ্ভাসিত করে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফুটবল দলের। শরীফ রওশন, এখন ঢাকা। এদিকে নিরাপত্তা জোরদারে গতকাল জাতীয় স্টেডিয়ামে মহড়া দিয়েছে সোয়াট টিম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ এই টিম ছাড়াও ম্যাচের দিন বোম নিষ্ক্রিয় টিমের পাশাপাশি থাকবে ডগ স্কোয়াডও। নিরাপত্তা মহড়ায় সন্তুষ্ট বাফুফে, তবে ম্যাচের দিন পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু আয়োজন। শরীফ রওশনের আরও একটি প্রতিবেদন। মাঠে ঢুকে পড়েছে শত্রুপক্ষ, ঝুঁকির মুখে হাজারো নিরীহ প্রাণ। এমন পরিস্থিতিতে বন্দুক রাইফেল নিয়ে তৎক্ষণাৎই ঝাঁপিয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। তবে এই সব কিছুই সাজানো। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আগে নিরাপত্তা জোরদারে কাল্পনিক ঘটনা সাজিয়েই মহড়া দিচ্ছে সোয়াট টিম। বাংলাদেশ সিঙ্গাপুরের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে সর্বোচ্চ নিরাপত্তা দিতেই বদ্ধপরিকর বাফুফে, যে কারণে 48 ঘন্টারও কম সময়ে ম্যাচের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে ফেডারেশন। নিরাপত্তা জোরদারে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত সোয়াট টিমের মহড়া, সঙ্গে ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও থাকবে দেশের ফুটবলের আলোচিত এই ম্যাচে। আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা সেটা ইনশাল্লাহ নিব তাদের বিরুদ্ধে। এরকম করলে এটা আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। আমরা 3টার আগেই গেট খুলে দেবো, এরকম প্ল্যান আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখে সন্তুষ্ট বাফুফে। তাজওয়ার আউয়াল জানিয়েছেন, ম্যাচের ভেতর কোনো দর্শক ঢুকলে তাৎক্ষণিকই ব্যবস্থা নেওয়া হবে। যে সাপোর্ট দেওয়া দিচ্ছে, আজকে যদি দেখে থাকেন যে সোয়াট টিম যে ইভ্যাকুয়েশন ড্রিলটা করেছে, প্লাস ডগ স্কোয়াড দিয়ে যে ওনারা অলরেডি সুইপটা করে দিয়েছে, এটা পরে কিন্তু আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। এবার যদি ফ্লেয়ার্স হয়, এটা কিন্তু একটা মামলা হবে। এই মামলাটা কিন্তু মেবি একটা বিস্ফোরক মামলা হতে পারে, বিকজ এটা একটা বিস্ফোরক ইস্যু। ম্যাচের আগের দিন শেষ বিকেলে চূড়ান্ত হয়েছে ফুটবল আবহ তৈরির বিশেষ আয়োজন সহ স্টেডিয়ামের বাইরে করা হবে ফ্যান জোন। আমাদের পুলিশ থেকে সার্বিক সহযোগিতা করবে, আবার সব ডিপার্টমেন্ট থেকে আমাদের সহযোগিতা করবে। আমাদের ফ্যান জোনগুলো হচ্ছে এই রাস্তা, হচ্ছে এখানে এই রাস্তাটা ব্লক করা হবে 0 পয়েন্ট থেকে। এদিকে এই রাস্তাটা ওয়ান সাইড থাকবে, ওয়ান সাইডে ফ্যান জোন থাকবে, প্লাস আমাদের পিছনে এনএসসি যে রোডটা ওইখানে ফ্যান জোন থাকবে। ওদিকে পূর্বাণীর পাশে যে আমাদের রাস্তাটা আছে গোলচক্কর, ওইখানে ফ্যান জোন থাকবে। সব আয়োজন সম্পন্ন করে দর্শকরা যেন সুন্দর একটি ম্যাচ উপভোগ করতে পারে, সেই চেষ্টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। শরীফ রওশন, এখন ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন সকালের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 13 জুন বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে। ভবনের উচ্চতা বৃদ্ধির জন্য বারবার ড্যাব সংশোধন নয়, বরং বাস্তবায়নে মনোযোগ দেওয়ার তাগিদ নগরবিদদের। অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের জন্য উইদাউট
এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। উত্তরাঞ্চলে বিনিয়োগ টানতে সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরের তাগিদ, টার্মিনালে বেড়েছে নানা সুযোগ সুবিধা। এবং সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, ঘরের মাঠে জয় পেতে মরিয়া হামজা জামান ভূঁইয়ারা। প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।